গগন আজ অনেকদিন পর মাসির বাড়ি যাচ্ছে। ট্রেন ছুটে চলেছে তার নিজস্ব গতি ধারায়। মাসির বাড়ির গ্রামের স্টেশনটাই শেষ স্টপেজ, তাই এখানে ট্রেনের কামরায় আপাতত আমি ছাড়া আর কাউকে দেখা গেল না। মেঘলা দিন, শান্ত বাতাস, বৃষ্টির আবেগঘন অনুভূতি ওই শহরে ঠিক মেলে না, এই গ্রামে এলেই তা অনুভব করা যায়। ট্রেন এসে থামলো তার গন্তব্যে। এই দুপুরবেলায় স্টেশনে কোনো লোক নেই। গ্রামে সাধারণত মানুষের স্টেশনে কোনো কাজ থাকে না, এখন সবার বিশ্রামের সময়। স্টেশন থেকে বেরিয়ে রাস্তা ধরে এগিয়ে চললাম। কিছু দূর যেতেই দেখলাম একটা ছেলে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আম গাছের দিকে তাকিয়ে আছে। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। বাবু, তুমি কি আম খাবে? আমি পেড়ে দেব। তুমি পারবে না, দাঁড়াও আমি পেরে দিচ্ছি। তুমি পারবে তো? এতক্ষণ পারোনি কেন? ওই যে দেখছো গাছে পাখির বাসা আছে, ওরা খুব ঠুকরে দেয়। দাঁড়াও পেরে দিচ্ছি তোমার জন্য। আমার কিছু বলার আগেই ছেলেটি ফটাফট গাছে উঠে গেল। আমি দাঁড়িয়ে দেখলাম বেশ কয়েকটা আম পেড়ে নিয়ে এলো, আমাকে দিয়ে বলল, এটা তুমি নাও, আমি আরো পেরে দেব। আকাশ তখনই কালো মেঘে ঢেকে গেল। এই নির্জন মাঠে বেশ ভয় লাগছিল। তুমি যাবে না? এখনই তো বৃষ্টি আসবে, ভিজে যাবে যে। আমি আর দুটো আম পেড়ে আসছি। আমি আর দাঁড়ালাম না, হাঁটা দিলাম। কিছু দূর যেতেই হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করলো। হঠাৎ ছেলেটার কথা আমার ভীষণ মনে পড়ল। ও তো ভিজে যাবে। আর তখনই প্রচন্ড জোরে একটা বজ্রপাত হলো, আর হিমশীতল বাতাস আমায় ছুঁয়ে গেল। কানে কানে কে যেন বলল, দাদা আমগুলো খুব মিষ্টি। গলাটা চেনা, মাঠে সেই ছেলেটির মতো। আমার একটু ভয় লাগলো। মাসির বাড়ি পৌঁছতেই মাসি বলল, কিরে, এত দেরি হলো কেন? এ বাবা, এ সব ভিজিয়ে এনেছে, দেখো তো ছেলের কাণ্ড। আমি কোনো কথা না বলে মাসির হাতের আমগুলো দিয়ে তাড়াতাড়ি স্নান করতে চলে গেলাম। দুপুরে খেয়ে বিছানায় শুয়ে একটু বিশ্রাম নিচ্ছি, এমন সময় উঠোনে হট্টগোলের শব্দে বেরিয়ে এলাম। এখন বৃষ্টি থেমে গেছে। দেখলাম মাসিকে এক প্রতিবেশী মহিলা বলছে, আমার ছেলে আজ সকাল থেকে বেরিয়েছে, এখনো ফেরেনি দিদি। তা খুঁজে দেখেছিস? সবখানে খুঁজে দেখেছি, কোথাও পাওয়া যাচ্ছে না। গগন, ও গগন, দেখ না বাবা, ছেলেটাকে খুঁজে পাস কিনা। তুই একটু যা বাবা। আমি তাকে নিয়ে বেরিয়ে পড়লাম। মনটা কেন জানি না শুধু বলছে মাঠের দিকে যেতে। আমি মাঠে সেই গাছটার কাছে যেতেই দেখলাম গাছের নিচে ছেলেটি মৃত অবস্থায় পড়ে আছে। গাছটা পুরো ঝলসে গেছে। আমি বুঝলাম সেই বজ্রপাতের শব্দটাই তাহলে। আমার বুঝতে বাকি রইল না, ছেলেটি ওই বজ্রাঘাতেই মারা গেছে। অনুতাপে মনটা কেঁদে উঠল। ওখানেই ছেলেটির মা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমার কানে কানে ছেলেটি যেন আবার বলে গেল, দাদা আমগুলো খুব মিষ্টি। পরের দিন সকাল সকাল আমি মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর সেখানে থাকতে মন চাইছিল না। আমগুলো নিয়ে আমি সেই মাঠে এসে ঠিক পোড়া গাছটার পাশে মাটি খুঁড়ে আমগুলো পুঁতে দিলাম, তার স্মৃতির উদ্দেশ্যে। তারপর আর পেছন ফিরে তাকাতে মনের জোর পেলাম না। সোজা চলে এলাম স্টেশনে। ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। জানি না কেন চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। হয়তো সমস্ত ঘটনা এখনো মন মেনে নিতে পারেনি।